বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমরা জেনে গেছি যে তোমাদের ফর্ম ফিল আপের সময় দিয়ে দিয়েছে, অর্থাৎ পরীক্ষার সময় অতি নিকটে। তাহলে তোমাদেরকে এখন কি করতে হবে? বরাবরের মতন আমি তোমাদেরকে যে পরামর্শটা দিয়ে থাকি আজ তাই দেব। দেখো, আমাদের পরীক্ষার সময়টা কিন্তু খুবই স্বল্প। এই স্বল্প সময়ের জন্য আমি কিছু পরামর্শ বা দিক নির্দেশনা দিব, যাতে করে তোমাদের পরীক্ষা ভালো এবং রেজাল্টটা সর্বোচ্চ তুলতে পারো। আমাদের আগে পরিকল্পনা করতে হবে যে আমরা কোন দিক থেকে এগিয়ে চলব। দেখো, অর্থনীতিতে আমরা একটা জিনিস দেখেছি যে অর্থনীতি কী নিয়ে আলোচনা করে। অর্থনীতি আলোচনা করে যে অর্থনৈতিক চলকগুলো কীভাবে পরিবর্তন হয় বা কোন দিক দিয়ে চলছে তার গবেষণা করা। ঠিক একইভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তোমরা কোন দিক দিয়ে তোমরা এগিয়ে যাবে। আমাদের অর্থনীতি তৃতীয় বর্ষে মোট 8টি বিষয় রয়েছে। তার মধ্যে আমি 4টি বিষয়ের কথা প্রথম বলবো, তারপর বাকি 4টির কথা বলবো। দেখো, প্রথম 4টি কথা বলতে গেলে অর্থনীতির জন্য পরিসংখ্যান, সামষ্টিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 এবং পাবলিক ফিনান্স। এই 4টা আমি একটা ক্যাটাগরিতে রাখলাম। আরেকটা ক্যাটাগরিতে আমি বাকি 4টা রাখলাম, যেমন বাংলাদেশে ইকোনমিক্স রয়েছে, তারপর তোমাদের রয়েছে কি বাংলাদেশ ইকোনমিক্স আরও অনেক রয়েছে, যেমন নগর অর্থনীতি রয়েছে, কৃষি অর্থনীতি রয়েছে। এরকম বাকি 4টা তোমাদেরকে আলাদা রাখলাম। এখন এই বাকি 4টাতে তোমাদের ফোকাস থাকবে যে 3.5, অর্থাৎ A- বা B+। তোমরা যদি বাকি 4টাতে যদি A- এবং B+ রাখো, তাহলে আমি মনে করবো এটা বেস্ট। আর যারা এর থেকে ভালো করতে চাও, ওটা হচ্ছে বাকি বিষয়। তবে আমি মনে করি যে এখানে A- পাওয়াটা অনেক ভালো রেজাল্ট। আর যে 4টার কথা বলেছি, যেমন পরিসংখ্যান, অর্থনীতির জন্য পরিসংখ্যান, সামষ্টিক অর্থনীতি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2, তারপর রয়েছে পাবলিক ফিনান্স। এই 4টা বিষয় কিন্তু প্লাস পাওয়া সহজ। কীভাবে প্লাস পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি আলোচনা করব সামষ্টিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি নিয়ে। ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতিতে দেখো একটা অঙ্ক আসে, যে অঙ্কটা তোমরা যদি 2-3 দিন যদি তোমরা দেখো, তাহলে এটা আয়ত্ত করতে নিতে পারবে। আর এই অঙ্কটা যদি তোমরা দেও, তাহলে সর্বোচ্চ মার্ক পাবে। তারপর রয়েছে সুদতত্ত্ব, তারপর উপসিদ্ধান্তগুলো রয়েছে, 4টা উপসিদ্ধান্ত রয়েছে। 4টা উপসিদ্ধান্ত থেকে কিন্তু তোমাদের একটা আসবেই। উপসিদ্ধান্ত রয়েছে অর্থের চাহিদার যে ফিডম্যানের তথ্যটা রয়েছে, অর্থের চাহিদা যে ক্যামব্রিজের যে তথ্যটা রয়েছে, তারপর রয়েছে যে ফিশারের তথ্য। এই দুটো তথ্য থেকে একটা তথ্যে আসার সম্ভাবনা রয়েছে। তারপর তোমাদের ফিডম্যানের অর্থের চাহিদা রয়েছে, ওইগুলো থেকে তোমরা উত্তর করতে চেষ্টা করবে। ওইগুলোতে উত্তর করলে হয় কি, তোমাদের যদি 10 নম্বরের প্রশ্ন আসে, তাহলে তোমরা 10-এর থেকে 8 সহজে পেয়ে যাবে। আর বাকি যে প্রশ্নগুলো আসে, সেখান থেকে তোমরা খুব একটা নাম্বার পাবে না। যদি দেখা যায় যে সর্বোচ্চ লেখো, তাহলে 7, আর না হলে 5-6 দিয়ে দেবে। তাই আমি যেগুলো বলছি যে উপসিদ্ধান্তগুলো, অ্যাবসলিউট ইনকাম হাইপোথিস, রিলেটিভ ইনকাম হাইপোথিস রয়েছে, তারপর তোমাদের রয়েছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিস রয়েছে, আর লাইফ সার্কেল হাইপোথিস রয়েছে। এই 4টা উপসিদ্ধান্ত তোমরা পড়বা। তারপর রয়েছে ISLM রেখা। ISLM রেখার মাধ্যমে কীভাবে জাতীয় নির্ধারিত হয়। সুদতত্ত্ব রয়েছে, যেমন ক্লাসিক্যাল সুদতত্ত্ব, কেসিয়ার সুদতত্ত্ব, আবার নয় ক্লাসিক্যাল সুদতত্ত্ব এবং হিক্সেনের সুদতত্ত্বটা তোমরা এই 4টা সুদতত্ত্ব নিয়ে আলোচনা করবে। তারপরে মূলধনের যোগান, মূলধনের চাহিদা আছে, কীভাবে মূলধনের চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হয়। এক্ষেত্রে 2টা রয়েছে, একটা আধুনিক, একটা ক্লাসিক্যাল রয়েছে। মোটামুটি এটাই হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এখন সামষ্টিক অর্থনীতিতে ভালো করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চিত্রে আয়ত্ত করতে হবে। তোমরা যদি সর্বোচ্চ চিত্র পরীক্ষার খাতায় দাও, তাহলে স্যাররা মনে করবে না আসলে এই ছাত্রটার ভিতরে অনেক কিছু রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে যদি চিত্র আর অঙ্কগুলো যদি দাও, তাহলে তোমরা 65 থেকে 67 নাম্বার 80-র মধ্যে পেয়ে যাবে। বাকি রয়েছে ইনকোর্স, তাহলে ইনকোর্স মিলে তোমাদের প্লাস সহজ হয়ে যাবে। পরিসংখ্যানের ঠিক একই বিষয়। দেখো, পরিসংখ্যানে তোমাদের হাইপোথিসগুলো বিশেষ করে ফোকাস দিতে হবে। হাইপোথিস রয়েছে, টি টেস্ট রয়েছে, জেড টেস্ট রয়েছে, পরিমিতি ব্যবধান রয়েছে, এফ টেস্ট রয়েছে, ইত্যাদি টেস্ট থেকে তোমাদের 4টা অঙ্ক আসবেই। 4টা না আসলে 3টা আসবেই। তারপর তোমাদের রয়েছে যে দেখো, ভেরিয়েন্সের কিছু অঙ্ক রয়েছে। ভেরিয়েন্সের ওয়ান ভেরিয়েবল রয়েছে, 2 ভেরিয়েবল রয়েছে। সচরাচর 1 ভেরিয়েবল আসে, এটা একটা করলেই তোমরা পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপর আস্থা সীমা রয়েছে,
আস্থা সীমা রয়েছে। তারপর তোমাদেরকে প্রবাবিলিটি নিয়ে কিছু অঙ্ক আসে, প্রবাবিলিটি থেকে প্রায় 25 থেকে 30 নাম্বার আসে। যারা প্রবাবিলিটি করতে পছন্দ করো না তারা সহজেই প্রবাবিলিটির জন্য ইকোনমিক্স অফ সাকিব চ্যানেলটাতেই ঘুরে আসবে। সেখানে সহজভাবে চিত্র তোমাদের প্রমাণগুলো দেওয়া আছে এবং অঙ্কগুলো দেওয়া আছে, কীভাবে নিজেই পরীক্ষার হলে বসেই নিজের অঙ্ক হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য একটা ভিডিও রয়েছে, তোমরা দেখতে চেষ্টা করবে। অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং সামষ্টিক অর্থনীতির বিষয়ে গেলাম। এখন রয়েছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2। দেখো, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 হচ্ছে চিত্রের খেলা। যে যত বেশি চিত্র এখানে উপস্থাপন করতে পারবে বা বোঝাতে পারবে স্যারদেরকে, ততই নাম্বার পাবে। এখানে চিত্র সম্পর্কিত সব কিছুতেই আছে। তোমরা মনে করো এমন একটা সাধারণ প্রশ্ন আসলো, সেটাতেও তোমরা চিত্র দিয়ে আসতে চেষ্টা করবে। যেমন দেখো, অনেক সময় দেখা যায় বইগুলোতে বা আমাদের ব্যতিক্রম বা অন্য কোনো কিছুতে দেখা যায় যে, যেমন তোমার লিওনটিভ প্যারাডক্সের যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু দেওয়া নেই, কিন্তু তুমি যখন এই চিত্রটা খাতাতে উপস্থাপন করে আসবে তখন স্যার 10 থেকে তোমাকে 10 দিতে বাধ্য হবে। কারণ দেখা যাচ্ছে যে কেউই চিত্র দিল না, কিন্তু তুমি একটা চিত্র দিয়ে আসলা লিওনটিভ প্যারাডক্সের চিত্রটা, তাহলে স্যার মনে করবে না আসলে সে এই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছে এবং সে চিত্র সহকারে দিয়েছে, তার জন্যই সে এটা পেরেছে, তার জন্য আমি 10-এ 10 দিতে তাকে কৃপণতা বোধ করব না। এরকমভাবে যারা এই ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1-এ যারা চিত্রকে ভালোবেসে তারা এখানে নাম্বার তুলতে পারবে। আমি আবারও বলছি, যারা ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের চিত্র দিবে তারা এখানে প্লাস পাবে, আর যারা চিত্র স্কিপ করে যাবে তাদের জন্য প্লাসটা কঠিন হয়ে যাবে। এখানে সিলেবাসটা কিন্তু সহজ, যেখানে রয়েছে তোমার কিছু বাণিজ্যিক শর্ত রয়েছে বা ইন্টারন্যাশনাল বাণিজ্য শর্তগুলো কীভাবে অফার রাখার মাধ্যমে কীভাবে বাণিজ্য শর্ত হয়ে থাকে, অর্থনৈতিক সংহতি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। শুল্ক সংঘ, কার্টেল রয়েছে, তোমার শুল্ক সংঘ ভর্তুকি রয়েছে, ইত্যাদি রয়েছে। এগুলোর চিত্রগুলো তোমরা আয়ত্ত করতে চেষ্টা করবে। আর রয়েছে কি পাবলিক ফিনান্সে তোমার কয়েকটা তথ্য রয়েছে, যে তথ্যগুলো উত্তর অবশ্যই করবে, কারণ তথ্যগুলো উত্তর করলে তোমার নম্বর বেশি যাবে। দেখো, তথ্যগুলোতে তোমার যদি উত্তর হয় তাহলে স্যাররা 10 থেকে 8 বা 9 দিয়ে দেবে। দেখো, এখানে তথ্য বলতে রয়েছে লিন্ডারের তথ্য রয়েছে, স্যামুলসেন তথ্য রয়েছে, ওয়াগনারের তথ্য রয়েছে, তারপর তোমার কর কাঠামো কীভাবে নির্ধারিত হয় এগুলোর চিত্র রয়েছে। মজার বিষয় হলো এখানে কিন্তু তুমি প্রতিটা প্রশ্নেই একটি করে চিত্র দিতে পারবে, যেমন জাতীয় এই চিত্রগুলো তুমি এখানে ব্যবহার করতে পারবে, তারপর ADS এর চিত্রগুলো ব্যবহার করতে পারবে, ISLM এর চিত্রগুলো ব্যবহার করতে পারবে, তারপর তুমি সুদ কীভাবে কর কাঠামোর স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি কীভাবে হয়ে থাকে, কীভাবে কর কাঠামো নির্ধারিত হয়ে থাকে, এগুলো তুমি উত্তর করতে পারবে। এগুলো কিন্তু আমাদের ইন্টার এবং অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে কিন্তু আমরা এই চিত্রগুলো পড়েছি। এখানে আমাদের এই চিত্রগুলো সহজ মনে হবে। যদি আমি মনে করি যে তুমি 4টাতে যদি প্লাস পাও, তাহলে দেখো 4 গুণ 4 তাহলে 16, আর বাকিগুলোতে যদি তুমি 3.25ও পাও বা মানে B+ পাও, তাহলে তোমার রেজাল্ট কিন্তু অনেক বেড়ে যাবে, তাহলে দেখা যাচ্ছে তুমি যদি এরকমভাবে এগিয়ে চলো তাহলে আমি মনে করব যে তোমাদের রেজাল্টটা বৃদ্ধি পাবে। আর অর্থনীতি সম্পর্কিত যে কোনো বিষয় বা অর্থনীতি তৃতীয় বর্ষে পরীক্ষা নিয়ে যে কোনো প্রশ্ন বা প্রশ্নের সমাধান পেতে অর্থনীতির জন্য প্রশ্নগুলো তোমরা ইকোনমিক্স অফ সাকিব চ্যানেলগুলোতে করবে এবং এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। আশা করি যে আমরা এগুলোর সমাধান দিব। আমরা একটা পরিকল্পনা করছি অর্থনীতি তৃতীয় বর্ষে পরীক্ষার জন্য কীভাবে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকৃত হবে। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি যোগাযোগ করতে চাও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবে। ধন্যবাদ সবাইকে।